প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ যে বইটি রয়েছে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নদী তীরের সভ্যতা। আমরা জানবো বা তোমরা অলরেডি অনেকেই জানো যে ইতিহাস এবং ভূগোলের মধ্যে একটা সম্পূর্ণ নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ ভূগোল যদি না জানো তাহলে ইতিহাসের সম্পূর্ণ ধারণা পাওয়া অসম্ভব। তাই সব কিছু মিলিয়ে আমাদের একটি সমন্বিত শিক্ষা দরকার, যাতে করে সবকিছু সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে। আজকের এই নদী তীরের সভ্যতা থেকে আমরা যে বিষয়গুলো জানবো তার নোটস আকারে আমি দিয়ে দেব। এক্সট্রা যা যা তথ্য দরকার সেগুলো আমি তোমাদের দিয়ে দেব, যেভাবে প্রশ্ন করা দরকার সেগুলো আমি তোমাদের দিয়ে দেব, যাতে করে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত তথ্য জানা হয়ে যায় এবং পরবর্তীকালে এমনকি চাকরির পরীক্ষাতেও যাতে তোমাদের আর হন্যে হয়ে ঘুরতে না হয়। শুধুমাত্র একটি ভিডিও দিয়ে তোমাদের পুরো ধারণাটি এবং পুরো প্রয়োজন আমি মেটানোর চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রয়োজনীয় এই ভিডিওটি। এবং যারা আজকে এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই 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 এখনই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি, তোমাদের মনের মতো চ্যানেল, মনের মতো ক্লাসরুম। এবারে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব নদী তীরের সভ্যতা। মানচিত্র দেখতে দেখতে রফিকুল বলল, কিন্তু গঙ্গা তো নদিয়া উত্তর ও 24 পরগনার পশ্চিম সীমায়, ইছামতি পূর্ব সীমার কাছে, মাঝে তো নদী নেই। এই ভূমি এত উর্বর হলো কিভাবে? খুব স্বাভাবিক একটি প্রশ্ন যে অঞ্চলে এত বেশি নদী আমরা দেখতে পাচ্ছি না আসলে বর্তমানকালে, তাহলে যেখানে এত বেশি পরিমাণে পলি বা উর্বরতা থাকার কথা নয়, এখানকার ভূমি কিভাবে এত উর্বর হলো? স্যার বললেন, আগে নদী ছিল, বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই। বিদ্যাধরী এখনও আছে, তবে এখন তা ছোট নদী, অন্যগুলো আর নেই। বিদ্যাধরীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে অনেককাল আগের ঘরবাড়ি, বাসনপত্র পাওয়া গেছে। তাহলে স্যার এবার এই বিষয়টি এখানে স্পষ্ট করে দিলেন যে এমন অনেক নদী আছে যেগুলো বর্তমানে দেখা যাচ্ছে না, কিন্তু এক সময় ছিল। বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে, ভৌগোলিক কারণে সেই নদীগুলো অবলুপ্ত হয়েছে, হারিয়ে গেছে, বর্তমানে পাওয়া যাচ্ছে না, কিন্তু মাটি খুঁড়ে তাদের অস্তিত্ব জানা যায়। রঞ্জন বলল, জানি, চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল, ওখানকার লোকজন গড় বলে। কি পাতলা পাতলা ইট, পরপর 3টে বসালেও এখনকার 2টোর মতো পুরু হবে না। হ্যাঁ, তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল। পুরনো দিনের কিছু শহর আজও দেখা যায়। সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর, সেগুলো পোড়া ইট দিয়েই বানানো হয়েছিল, আগুনে পোড়া ইট। তাহলে দেখো, এখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রকেতু রাজার যে দুর্গের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু কি ইটের খোঁজ পাওয়া গেছে। ঠিক আছে, এবার স্যার জানাচ্ছেন যে হ্যাঁ, হরপ্পা সভ্যতাতেও ইটের খোঁজ পাওয়া গিয়েছিল, সেগুলো ছিল আগুনে পোড়া ইট। ঘরবাড়ি ছাড়াও পথঘাট বানাতো ইট দিয়ে, নর্দমাগুলোও ইটের মতো। জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো। জানো, সেই পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল, তবে নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হতো, তবু নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দেখো, যে আমরা এখানে দেখতে পাচ্ছি নদীমাতৃক সভ্যতা কাকে বলে। নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠত এবং নদী যাদের কাছে মায়ের মতো ছিল, নদীর ওপর নির্ভরশীল, যেমনটা আমরা মায়ের উপর নির্ভরশীল, মার স্নেহ মমতায়, মার দয়ায়, মার করুণায়, মার আদরে যত্নে যেমন
মার সাহায্যে যেমন আমরা খাদ্য পাই, বস্ত্র পাই, নিশ্চয়তা পাই, ঠিক সেরকম নদীটা তাদের কাছে সেই মায়ের মতো ছিল বলে সেই সভ্যতাকে বলা হতো নদীমাতৃক সভ্যতা। তাহলে দেখো, ইতিহাস আর ভূগোলের একটা অন্তরঙ্গ সম্পর্ক, একটাকে বাদ দিয়ে কিন্তু আমরা অন্যটাকে ভালো করে বুঝতেই পারবো না। এবার রুবি বলল, স্যার সভ্যতা মানে কি? সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা। ধরো, এক সময়ে মানুষ আজকের মতো অনেক কিছু পারতো না, পোশাক পরতে পারতো না, জানতো না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতো না, থাকার জন্য বাড়িঘর বানাতে পারতো না, পড়ালেখা জানতো না, টাকা পয়সার লেনদেন ছিল না, সহজে যাতায়াত করতে পারতো না। তারপরে অনেক সময় ধরে সবগুলোই মানুষ শিখেছে। সেই শেখার ধাপগুলো একটু একটু করে সভ্য হওয়ার ধাপ, সেই সব ধাপ পার করে মানুষ আজকের অবস্থায় দাঁড়িয়েছে। তাহলে আজকে আমরা যে সভ্য মানুষ দেখছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কিন্তু একদিনে আজকের এই আধুনিক মানুষ হয়ে উঠতে পারিনি। এক সময় আমরা ছিলাম একেবারেই একদম না জানা অন্যান্য বন্য পশুদের মতো। হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারতাম না, কিভাবে করব জানতাম না, কিভাবে সভ্য হতে হয় সেটা আমরা জানতাম না। কিন্তু ধীরে ধীরে সভ্য হয়েছি। পোশাক পরা, নিজের খাবার নিজে তৈরি করা, নিজেদের বাসস্থানের ব্যবস্থা নিজেরা করা, শিক্ষা, চিকিৎসা, সব কিছু, তাই না? সব কিছু আমরা ধীরে ধীরে শিখেছি। সেগুলোকেই সভ্য হওয়ার ধাপ বলে। এবং এই প্রসেসটা ধীরে ধীরে এই যে সভ্য হয়ে ওঠার যে প্রসেসটা বা যে কাজকর্মগুলো, এগুলোকে একসঙ্গে আমরা বলবো সভ্যতা। কিন্তু স্যার, এই অঞ্চলে বন নেই। স্যার এবার উত্তর দিচ্ছেন, শোনো। উত্তর 24 পরগনার পাড়মাদানে একটা পুরনো বনখণ্ড আছে, আর নতুনভাবে তৈরি করা বন আছে নদিয়ার বেথুয়া ডুহুরিতে। সেখানে শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম গাছ আছে। অনেক হরিণ, কাঠবিড়ালিও আছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই নদী তীরের সভ্যতা অধ্যায় থেকে পয়েন্টস আউট করে রাখা, মূল গুরুত্বপূর্ণ অংশগুলোকে খাতায় লিখে রাখা। তো প্রথম পয়েন্টস, সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলে। তাহলে প্রশ্ন হতে পারে, সভ্যতা কাকে বলে? এর উত্তরটা আমরা পেয়ে গেলাম, সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলে। দ্বিতীয় পয়েন্টস খাতায় লিখে রাখো সবাই। পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত। নদী ছিল সবার কাছে মায়ের মতো, তাই এই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। তাহলে দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে যে নদীমাতৃক সভ্যতা কাকে বলে, এর উত্তর কিন্তু আমি যেটা বললাম এই 2 নম্বর পয়েন্টটি হবে। তৃতীয় যে পয়েন্টটি 3 নম্বর, পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল। তাহলে প্রশ্নটা নিজেরা বুঝতে পারছো, পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। 4, পৃথিবীর একটি অন্যতম প্রাচীন সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। প্রশ্ন হতে পারে, পৃথিবীর একটি অন্যতম প্রাচীন সভ্যতার নাম করো। হরপ্পা সভ্যতার 5 নম্বর পয়েন্ট, হরপ্পা সভ্যতার সময় মানুষ আগুনে পোড়া ইটের ব্যবহার করেছিল। 6 নম্বর পয়েন্ট, হরপ্পা সভ্যতায় আগুনে পোড়া ইটের সাহায্যে ঘরবাড়ি তৈরি হয়েছিল। এছাড়াও পথঘাট, নর্দমা এবং বড় বড় চৌবাচ্চা তৈরি করতেও পোড়া ইটের ব্যবহার করা হয়েছিল। তাহলে হরপ্পা সভ্যতায় ইট কী কী কাজে ব্যবহৃত হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। 7 নম্বর পয়েন্টস লিখে রাখো। বিদ্যাধরী নদীর কাছেই এক জায়গায় মাটি খুঁড়ে অনেককাল আগের ঘরবাড়ি, বাসনপত্র পাওয়া গেছে। 8 নম্বর, বিদ্যাধরী নদীর পাশেই চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল। তাহলে এই প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে, চন্দ্রকেতু রাজার দুর্গ কোথায় ছিল। 9 নম্বর পয়েন্ট, চন্দ্রকেতু রাজার দুর্গকে ওখানকার লোকজন গড় বলে। 10 নম্বর পয়েন্ট, চন্দ্রকেতু রাজার দুর্গের আশেপাশে বড় কোনো নদী ছিল এক সময়, সেখানেও অত্যন্ত পাতলা পাতলা ইটের ব্যবহার হয়েছিল। এখানকার ইটগুলো এত পাতলা ছিল যে পরপর 3টে ইট বসালেও বর্তমানের যে ইট পাওয়া যায় তার সমান পুরো হবে না। 11 নম্বর পয়েন্ট লিখবে খাতায়। আদিম অসভ্য মানুষ ধাপে ধাপে সব শিখে আজকের সভ্য মানুষে পরিণত হয়েছে। আর এই প্রসঙ্গে মনে রেখো যে এই সভ্য হওয়ার ধাপগুলো
ধাপগুলোর মধ্যে যে কাজকর্মগুলো তারা করেছে সভ্য হতে গিয়ে, সেগুলোই হচ্ছে একসঙ্গে সভ্যতা। 12 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আদিম মানুষের অনেক কিছুই অজানা ছিল। কি কি? আমরা অনেকগুলো লিখতে পারি, তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি, তোমরা খাতায় তুলে রাখো। ক, তারা পোশাক পরতে জানতো না। খ, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে জানতো না। গ, থাকার জন্য বাড়িঘর বানাতে পারতো না। ঘ, পড়ালেখা জানতো না। উম, সহজে যাতায়াত করতে পারতো না, ইত্যাদি। 13 নম্বর পয়েন্ট, পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও প্রাকৃতিক বন হলো উত্তর 24 পরগনার পারমাদানের বন। তাহলে একটা প্রাকৃতিক বা প্রাচীন বনের উদাহরণ যদি পরীক্ষায় চাই, আমরা এটা লিখব। 14 নম্বর, পশ্চিমবঙ্গের একটি নতুনভাবে তৈরি হওয়া বন বা কৃত্রিম বন, সেটাও হতে পারে। পশ্চিমবঙ্গের একটি নতুনভাবে তৈরি হওয়া বন হলো নদিয়ার বেথুয়া ডোহরির বন। এগুলো তোমরা খাতায় লিখে রাখো। প্রশ্নগুলো নিজেরাই বুঝতে পারছো, আমি বলেও দিয়েছি যে একটি, যেমন লাস্ট প্রশ্নটা আমরা কি হবে, পশ্চিমবঙ্গের একটি নতুন তৈরি হওয়া বা কৃত্রিম বনের উদাহরণ দাও, নদিয়ার বেথুয়া ডোহরির বন। তাহলে পয়েন্টসগুলো দিয়ে দিলাম, প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। অবশ্যই অবশ্যই তোমরা ফুল অ্যান্সার করতে পারবে এবং ভালো নম্বর পাবে যদি হাতের লেখা সুন্দর থাকে, খাতায় কাটাকুটি কম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রত্যেকটি উত্তরের মাঝখানে মাঝখানে সুন্দর করে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে দাও। খাতাটা যেন ওভারঅল দেখতে সুন্দর হয়, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পেতে পারো।